স্মিথ ট্রিগার। স্মিথ ট্রিগারের কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং, কেননা এটা হচ্ছে অপ অ্যাম্প উইথ ফিডব্যাক, এবং সেটা মানে পজিটিভ ফিডব্যাক। তো কেননা এটা মেনশন করলাম আলাদা করে, কেননা অন্য অপ অ্যাম্পের যে অন্য ইউজগুলো ধরে পড়েছিস, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা আরো অন্যান্য, সেগুলোতে প্রায় সবকটাতেই কি থাকে, আউটপুট থেকে, এখানে কিছু রেজিস্ট্যান্স থাকলো বা যাই হোক, কিন্তু আউটপুট থেকে এইখানে থাকে আরএফটা, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাকের এক্সাম্পল। ঠিক আছে, এরকম যতগুলো সার্কিটেই এটা করেছিস, এবং মানে বেশিরভাগ সার্কিটেই এটাই করেছিস আর কি, নেগেটিভ টার্মিনালে ফিডব্যাকটা দেওয়া থাকে, সেটা যেই ইউজই হোক না কেন। ইনফ্যাক্ট হ্যাঁ, ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটার সবেতেই তাই। কিন্তু এবার হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ পজিটিভ ফিডব্যাক, তখন কি হয়? এবং এটা হচ্ছে, এটা হাতে কলমে করে মানে একদম ভিজুয়ালাইজ করা যায় ব্যাপারটা, যে নেগেটিভ ফিডব্যাক কানেকশনে যা যা ইউজ করেছি সেগুলো কিছু না কিছু ভাবে সবারই অ্যাম্পলিফিকেশন রিলেটেড অ্যাপ্লিকেশন আছে। মানে ধর ইনভার্টিং বা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সেখানে তো আছেই, তাছাড়াও যখন ইন্টিগ্রেট করছিস, ডিফারেন্সিয়েট করছিস, তখন কি হচ্ছে, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন তো হচ্ছেই, ভিআইডিটি বা ডিভিআইডিটি, কিন্তু তার সঙ্গে আবার একটা আরসি ওলা একটা ফ্যাক্টর চলে আসছে। ঠিক আছে, তো সেটাও কাইন্ড অফ অ্যাম্পলিফিকেশন, মানে সেটা বড় না হয়ে ছোটও হতে পারে, যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ওই ধরনের, যে ম্যাগনিটিউড বড় হবে বা ছোট হবে, নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, কিন্তু এই যে এখন আমরা পজিটিভ ফিডব্যাক সার্কিটটা যখন ডিসকাস করব, তখন আমরা দেখব যে আউটপুটে আমরা ওয়েভ লাইক সিগন্যাল পাচ্ছি, অর্থাৎ অসিলেশন। সো ডিভাইস থেকে আমরা কি পাবো সেটা ডিপেন্ডস অন দ্য ফিডব্যাক টাইপ আর কি। তো নেগেটিভ ফিডব্যাক থাকলে সেটা ডিভাইস অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজফুল, আর পজিটিভ ফিডব্যাক থাকলে ডিভাইসটা অসিলেটর হিসাবে ইউজফুল। এটা শুধু অপ অ্যাম্পের ক্ষেত্রেই নয়, এটা মানে সমস্ত ধরনের ফিডব্যাকের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে অপ অ্যাম্পের জায়গায় তুই ট্রানজিস্টরও যদি ইউজ করিস ব্যাপারটা একই থাকবে, মানে পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাকের ব্যাপারটা একই থাকবে। তো তার দেখা যাক এখানে সার্কিটটা কিরকম। প্লাস মাইনাস, আচ্ছা ইনপুটটা আমি ডাইরেক্টলি দেব ইনভার্টিং টার্মিনালে, আউটপুট ওকে। আচ্ছা এবার এখানে পজিটিভ ফিডব্যাক, তাহলে এখানে ফিডব্যাক ভোল্টেজ এবং এখানে পজিটিভ ফিডব্যাক। আচ্ছা ফিডব্যাক নেটওয়ার্ক হচ্ছে এইটা, এই যে এই পুরো ব্যাপারটা। ঠিক আছে, দুটো রেজিস্ট্যান্স, নিচে একটা রেফারেন্স ভোল্টেজ, হ্যাঁ, আর দুটোর মাঝখান থেকে যাবে আমাদের ফিডব্যাকটা। কি হলো ব্যাপারটা, এখানে দুটো ভোল্টেজ ইনভলভ, একটা আউটপুট আর একটা বাইরে থেকে ইউজ করা হচ্ছে, মাঝে দুটো রেজিস্ট্যান্স দিয়ে আমি একটা ফিডব্যাক নেটওয়ার্ক তৈরি করেছি, এবং
আউটপুটের একটা পার্ট এবং রেফারেন্স ভোল্টেজের একটা পার্ট ফিডব্যাক হিসাবে পজিটিভ টার্মিনালে দেওয়া হচ্ছে। এই রকম সার্কিটকে বলা হয় রিজেনারেটিভ কম্পারেটর। রিজেনারেটিভ ব্যাপারটা হচ্ছে জাস্ট পজিটিভ ফিডব্যাককে রিজেনারেটিভও বলে। আসলে পজিটিভ ফিডব্যাক কি করে, যা লস হয়েছে সেটাকে আবার বিল্ড আপ করে। এই জন্যই এই ধরনের সিস্টেমে বাইরে থেকে খুব একটা বেশি ভোল্টেজ, মানে অসিলেটর গুলোর ক্ষেত্রে বলছি, ওরা জেনারেলি কি করে বাইরে থেকে খুব সামান্য ভোল্টেজ পেলেও সেখান থেকে আউটপুটে একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট করতে পারে, কেননা এখানে পজিটিভ ফিডব্যাক হচ্ছে, অর্থাৎ আউটপুটটা ইনপুটকে হেল্প করছে, রিজেনারেট করছে। দ্যাটস ওয়াই পজিটিভ ফিডব্যাক ইজ অলসো কল্ড রিজেনারেটিভ ফিডব্যাক। আর এটা তো কম্পারেটরের মতো কাজ করছে, সেটা তো দেখেই বুঝছিস, ভিআই আর ভিএফ, so it looks like a comparator, কিন্তু comparator with feedback, তাই it is called regenerative comparator, or after the name of the scientist it is called Schmidt trigger। এখান থেকে অ্যাকচুয়ালি ট্রিগার পালস জেনারেট করা যায়। তবে উনি কিন্তু অপ অ্যাম্প দিয়ে বানাননি, উনি এটা করেছিলেন ভ্যাকুয়াম টিউব দিয়ে। আচ্ছা বেশ, তো তাহলে প্রথমে আমরা লিখি যে ভিএফটা কি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ ভিএফটা ফিক্সড কিছু নয়, ইট ডিপেন্ডস অন ভি নট, সেটাই হচ্ছে আসল মানে জায়গা আর কি এই জিনিসটা। তাহলে সার্কিট থেকে, আচ্ছা ভিএফ এ দুটো জিনিস আছে, ঠিক আছে, একটা হচ্ছে ভি নটের কন্ট্রিবিউশন, একটা হচ্ছে ভি আর এর কন্ট্রিবিউশন। আচ্ছা ভি নটের কন্ট্রিবিউশন হবে ভি নট আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। কেন, মানে এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যানালাইসিস করছি, প্রথমে একবার ধরে নিচ্ছি ভি আর, মানে এই পয়েন্টটা গ্রাউন্ডেড, প্রথমে একবার ধরে নিচ্ছি এটা নেই, আর একবার ধরে নিচ্ছি এটা নেই, ঠিক আছে। যদি এটা না থাকতো, ভি নট ভি আর, সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা যায়, ওটা ইজিয়েস্ট ওয়ে আর কি। সুপারপজিশন প্রিন্সিপাল মানে হচ্ছে একবার এটাকে গ্রাউন্ড করব, তো একবার এটাকে গ্রাউন্ড করব, আচ্ছা মিনিট, এটা আমাদের অরিজিনাল। আচ্ছা একবার এটাকে গ্রাউন্ড করব, তাহলে এভাবে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্ট হচ্ছে ভি নট বাই আর ওয়ান প্লাস আর টু। এটা যদি পয়েন্ট এ হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হবে ভি নট মাইনাস এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে সেইটা, অর্থাৎ আই টাইমস আর টু। সেটা এখানে বসিয়ে প্লাস মাইনাস করলে পাবি ভি নট আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। এটা সহজে এক স্টেপে লেখার ওয়ে হচ্ছে, যে রেজিস্ট্যান্সটা পড়ে থাকলো তার সঙ্গে সমানুপাতিক অ্যাকচুয়ালি এখানকার এটা, কেননা এই ভোল্টেজটা আফটার অল আর ওয়ান এর থ্রুতে ড্রপ করবে, তো এইটা। আচ্ছা আরেকবার আমরা ধরে নেব যে নিচে ভিআর আছে কিন্তু উপরটা গ্রাউন্ডেড, সেক্ষেত্রে তখন ব্যাপারটা উল্টে যাবে, কারণ তখন এখানে যে পোটেনশিয়ালটা ভিআর, এখান থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো, এবং এখানে যে পোটেনশিয়ালটা আছে সেটা এটার থ্রুতে ড্রপ করবে, তাহলে তখন আমাকে মানে এই ব্যাপারগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ট্র্যাডিশনাল মেথড হচ্ছে ভি আর বাই আর ওয়ান প্লাস আর টু, আর ভিএ হচ্ছে ভি আর
মাইনাস আই আর ওয়ান। তো সেক্ষেত্রে এই পয়েন্টের পোটেনশিয়ালটা হবে ভি নট আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। রাইট, মানে যেই পোটেনশিয়াল যেই রেজিস্ট্যান্সটা পড়ে থাকবে সেটা মাল্টিপ্লাইড বাই কারেন্ট, এইটা হচ্ছে যে কোনো পয়েন্টের ভোল্টেজ। তাহলে ভি নট আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস ভি আর মাল্টিপ্লাইড বাই আর টু আর ওয়ান প্লাস আর টু, এই হচ্ছে আমার কম্পারেটর ভোল্টেজের যেটা রেফারেন্স ভোল্টেজ, এই সেটা হচ্ছে ভিএফ, যেটা কিনা আবার ভি নটের উপর ডিপেন্ড করছে, এবং ভি নটটা কিন্তু যে কোনো কম্পারেটরের দুটো স্টেট থাকে, 1 বা 0, তাহলে ভি নট চেঞ্জেস উইথ টাইম, সেই তার উপর বেস করে ভিএফ পাল্টাবে, ভিএফ এর উপর বেস করে আবার আউটপুট পাল্টাবে। এই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা সার্কিট অ্যানালিসিসে যাই, মানে আউটপুটটা কি হবে। ওই ছবিটা তো লাগবেই না, এটাকে not to আচ্ছা, এবার ধরি ভিআই ধরা যাক লেস দেন ভিএফ, ভিএফ এর থেকে অনেক ছোট। তাহলে ভিআই যদি ভিএফ এর থেকে ছোট হয়, তাহলে ও এদের সাপ্লাই ভোল্টেজটা কি বলেছি, আচ্ছা, সাপোজ দ্য পজিটিভ saturation voltage of the amplifier is VA, মানে ওপাশে প্লাস VA আর এপাশে হচ্ছে মাইনাস VA, প্লাস মাইনাস VA, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তাহলে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ VA আর ওটা হচ্ছে মাইনাস VA। VI যদি লেস দেন VF হয়, তাহলে ভি আউটপুটটা হয়ে যাবে VA, এবং সেক্ষেত্রে আমার ভিএফটা হয়ে যাবে VA R1 by R1 plus R2 plus VR R2 by R1 plus R2। এটাকে আমি কিছু একটা নাম দিই, কিছু একটা V1 সাপোজ। এবার আমি আচ্ছা, ঠিক আছে, এবার আমি যদি ব্যাপারটাকে আর কি প্লট করি, এদিকে ভি আউটপুট আর এদিকে ভি ইনপুট। তাহলে একদম শুরুতে আমি বলছি ভি ইনপুট হচ্ছে, মানে একটা কোনো ইনিশিয়াল কন্ডিশনে ভি ইনপুট হচ্ছে ভেরি স্মল এবং এটা হচ্ছে লেস দ্যান ভিএফ, সেক্ষেত্রে আউটপুটটা ভি এ তে আছে, এবং সেই অবস্থায় আমার এটা হচ্ছে ভিএফ, ভিএফটা এখন আছে ভি1। আচ্ছা, এবার আমি ভিআই কে বাড়াচ্ছি, ভিআই ইনক্রিজেস, এই এক্সিস বরাবর আমি ভিআই কে বাড়াচ্ছি। তো এবার এটা তো ভিএ, মানে ভিএ তে ঠিকই থাকবে যতক্ষণ পর্যন্ত ভিআই ইকুয়াল টু
V1 হবে না, মানে লেস দেন V1, ততক্ষণ পর্যন্ত আউটপুটটা VA তে থাকবে। ঠিক আছে, মনে কর এই, কিন্তু যেই মুহূর্তে VI ইনপুট ভোল্টেজটা V1 এর সঙ্গে সমান হয়ে গেল বা অ্যাকচুয়ালি ক্রস করে গেল, মানে জাস্ট আর কি V1 কে ক্রস করবে, সঙ্গে সঙ্গে কি হবে, যেটা হওয়ার কথা, কম্পারেটরের আউটপুটটা আবার নেগেটিভ স্যাচুরেশনে অর্থাৎ মাইনাস VA তে চলে যাবে, রাইট? V output will go to minus VA, তার মানে এই at V1 হলো মাইনাস VA, তারপর এরকম থেকে গেল। ঠিক আছে, কিন্তু এবার এখন আমার যেহেতু V আউটপুটটা মাইনাস VA হয়ে গেছে, তাহলে এখন কিন্তু আমার VFটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইন দিস কেস VF এখন হয়ে গেছে minus VA R1 by R1 plus R2 plus VR R2 by R1 plus R2। নতুন ভোল্টেজ পেয়েছি, এটাকে আমি V2 বলি। ঠিক আছে, এইবার আমি ভিআইটাকে কমাতে শুরু করলাম। তাহলে প্রথমে আমি ভিআইটাকে খুব স্মল ভ্যালু থেকে বাড়াচ্ছিলাম। খুব স্মল ভ্যালুতে যখন ছিল তখন আউটপুটটা পজিটিভ ছিল, তারপরে এটা V1 হলো, V1টাই এখন আমাদের রেফারেন্স ভোল্টেজ। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা কম্পারেটর which has two different reference voltages V1 and V2। তাহলে যখন স্মল থেকে লার্জ হলো তখন V1 এ এসে সুইচ করলো এবং এরকম ভাবে বাড়ছে। এবার যদি আমি VI কে কমাতে শুরু করি, তাহলে যাই হোক VI কে চেঞ্জ করলেও তো প্রাথমিকভাবে তো এটা মানে মাইনাস VA থাকবে। এবার VI কে আমি কমাতে শুরু করলাম এই লাইন বরাবর। I started to decrease VI, তখন মাইনাস VA থাকবে। কতক্ষণ পর্যন্ত মাইনাস VA থাকবে? স্যাচুরেশন চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ হয়েছে। তাহলে এটা একটু সার্কিটে লিখে রাখি যে যখন এই স্টেটে ছিল তখন রেফারেন্স ভোল্টেজ ছিল VF equal to V1, কিন্তু যেই না ও নেগেটিভ স্টেটে চলে এলো এখন কিন্তু রেফারেন্স ভোল্টেজ হয়ে গেছে V2। তাহলে যখন ও কম থেকে বাড়ার সময় V1 মানে যখন ইনক্রিজ করছিল তখন V1 কে ক্রস করে ও উল্টো স্টেটে গেল, কিন্তু যখন আমি VI কে ডিক্রিজ করব তখন যেহেতু VF টা এখন V2 এবং যেহেতু এখানে মাইনাস সাইন আছে, তাহলে V2 টা নিশ্চয়ই সার্কিটে এখানে কোথাও হবে, স্মলার ভ্যালু V2। তা ও যখন ডিক্রিজ করবে তখন কিন্তু ও সুইচ করবে ডিরেকশনটা, মানে মাইনাস VA থেকে প্লাস VA। এটা কখন হবে? যখন ইনপুট ভোল্টেজ ইজ লেস দ্যান V2। ঠিক আছে, প্রথমবার সুইচ করেছিল যখন ইনপুট ভোল্টেজ বিকেম গ্রেটার দেন V1, কিন্তু পরের বার সুইচ করবে যখন ইনপুট ভোল্টেজ ইজ লেস দেন অর ইকুয়াল টু V2, তখন V2টাও রেফারেন্স ভোল্টেজ। তাহলে ব্যাক করার সময় ব্যাপারটা হবে এই রকম, অর্থাৎ এখানে একটা হিস্টেরেসিস লুপ থাকবে। হিস্টেরেসিস লুপের উইডথ, হিস্টেরেসিস লুপটা কতটা চওড়া হবে, V1 আর V2 এর গ্যাপটা,
আমার V1 হচ্ছে ওটা, V1 আর V2 এর মধ্যে গ্যাপ বলতে এইটারই জাস্ট সাইন চেঞ্জ, বাকিটা ক্যান্সেল আউট হবে। তাহলে V1 আর V2 এর মধ্যে গ্যাপ হচ্ছে টুয়াইস VA R1 by R1 plus R2। দাঁড়া